ক্লাসে তোমাদের আবারও স্বাগত। চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষাটি সম্পন্ন করতে সক্ষম হয়েছ এবং আমরা আশা রাখি, আমি একটু আগে তাই বলেছি, আশা রাখি তোমরা ভালোভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করেছ এবং সবার পরীক্ষায় ভালো হয়েছে। পরীক্ষা শেষ হয়ে গেল, একটুখানি আমাদের বাকি থেকে গেল যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, সেটা হচ্ছে ভাইবা, মৌখিক পরীক্ষা। যেহেতু তোমরা ফোর্থ ইয়ার ফাইনাল দিচ্ছ, অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছ, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের অসীম জীবনের বা পরবর্তী স্টেপে যাওয়ার সুযোগ হয়ে গেল এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার মাধ্যমে। আর এটাও আরও বাকিটুকু কমপ্লিট হবে এই ভাইভাটা কমপ্লিট করার মাধ্যমে। তোমরা এই ভাইভা পরীক্ষার মাধ্যমে একদিকে যেমন তোমাদের বিষয় সম্পর্কে মূল্যায়ন করা হবে, অন্যদিকে তোমাদের যে কোনো ইন্টারভিউ, চাকরির ভাইভা, চাকরির পরীক্ষার বিভিন্ন দিকে তোমাদের অংশগ্রহণ করার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসও খানিকটা হয়ে যাবে। আগেও বলেছি, ভাইভা খুব সহজ একটা বিষয়, যদি সহজভাবে না। অনেকের মধ্যে ভাইভা ভীতি আছেন, আবার কেউ কেউ মনে করো ভাইভায় আসবো, অ্যাটেন্ড করব, শেষ হয়ে যাবে। আবার কেউ কেউ মনে করো অনেক প্রশ্ন ধরেছে ভাইভায়, অনেকগুলো প্রশ্নই পেয়েছি, আমি সবই পেরেছি, আমার ভাইভাটা খুব ভালো হলো। আসলে কিন্তু বিষয়টা পুরোটা তা না। সাবজেক্টের বিষয় তো জানতেই হবে। আমরা ভাইভায় সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করার পাশাপাশি আমরা রাষ্ট্রীয়, আন্তর্জাতিক বিভিন্ন দিক সম্পর্কেও অনেক সময় যাচাই করে নিই। কারণ তোমরা পরবর্তী যে চাকরির পরীক্ষা দিতে যাবে, সেখানে কিন্তু সাবজেক্ট হয়তো কমই ধরবে, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় বিভিন্ন দিক, দেশ সম্পর্কে তোমাদের নানান প্রশ্ন করবে। সেই সম্পর্কেও কিছুটা প্র্যাকটিস এই ভাইভার মাধ্যমে, আমাদের সাবজেক্ট রিলেটেড পরীক্ষার মাধ্যমে তোমাদের কিছুটা প্র্যাকটিস করে দেওয়ার একটা চেষ্টা আমাদের রয়েছে এবং আমরা সেজন্যই ভাইভার প্রিপারেশন নিব। ভাইভার শুরুতেই যেটা দরকার, আমরা 4 বছর ধরে একটি বিষয় পড়ে আসছি। আমাদের বিষয়ের নামটি কি, বিভাগের নাম কি? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ইংলিশে অনেককে ধরলে সাবজেক্টের বাংলা বিষয়টাও বলতে পারো না। ইংলিশ তো অনেকেই পারো না, ইংলিশের উচ্চারণও অনেক ভুল করো। ইসলাম হিস্টোরি বলো, কখনো না, হিস্টোরি হবে না। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, উচ্চারণ না করতে পারলে আমার ভিডিওটা আবার দেখে নেবে। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এটা ভালোভাবে রপ্ত করে নেবে। সাথে আরেকটু রপ্ত করার বিষয় আছে, সেটা হচ্ছে একটু লেখার চেষ্টা করা। আমরা অনেক সময় ভাইভা বোর্ডে সাবজেক্টের বিষয়টাও লিখতে বলি, অনেকেই পারো না, তখন আমরা ভীষণ লজ্জা পাই এবং আমাদের মাথা নত হয়ে যায় যে আমরা 4 বছর ধরে একটা সাবজেক্ট পড়ালাম, সাবজেক্টের নামটা আমরা বাংলায় অথবা ইংলিশে ভালোভাবে বলতে পারি না। কাজেই আমরা সবার আগে ভাইভার প্রস্তুতির জন্য সবার আগে দরকার আমাদের সাবজেক্টের নামটা ইংলিশ এবং বাংলায় ভালোভাবে ধারণ করব। এরপরে আমরা যে 9টা বিষয় পরীক্ষা দিয়েছি, 9টা কোর্সে পরীক্ষা দিয়েছি এই ফোর্থ ইয়ারে, সেই কোর্সের প্রশ্নগুলো আমরা স্ট্র্যাপিং করে ফেলব।
করে আমরা ধারাবাহিকভাবে কোডগুলো সাজাবো এবং কোডগুলো আমরা মুখস্থ করে ফেলব। সাথে কোডের শিরোনামগুলো আমরা মুখস্থ করে ফেলব। এগুলো কেন আগে বলছি, তো তোমাদের এইটুকু জানার জন্য পরীক্ষার আগে রাতের প্রস্তুতি না, এটা আরও আগে থেকেই শুরু করতে হতো। যারা করতে পারোনি কোনো বিশেষ কারণে, তারা কিন্তু আজ থেকে পারলে এক্ষুনি সবগুলো প্রশ্ন নিয়ে বসে যেতে হবে। আমরা বিষয়ের নাম, কোডগুলো জানলাম, কোডের শিরোনামগুলো জানলাম, তারপরে আমরা প্রশ্নে চলে যাব। আমরা কীভাবে ভাইবা বোর্ডে প্রশ্ন করবো আমি আরও পরে ডিটেল বলবো। এটা হচ্ছে তোমাদের ভাইবার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা 2 দিন আগে থেকেই নিতে হবে বা কয়েকদিন আগে থেকেই নিতে হবে। এই জন্য আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রস্তুতির মধ্যে আসছি। তারপরে সাবজেক্টের প্রতিটা কোশ্চেনগুলো আমরা দেখে ফেলব। সংক্ষিপ্ত কোশ্চেন, রচনামূলক, বলতে পারেন রচনামূলক কোশ্চেন আবার কেমন করে ফেলবো। তো রচনামূলক কোশ্চেনগুলোর মধ্যে থেকেই আমরা ছোট কোশ্চেন বানিয়ে ফেলব, বানিয়ে আমরা সেখান থেকে ধরব। আর অন্য বছর হয় যে অনেকগুলো অতি সংক্ষিপ্ত হয়, তোমাদের এবারে সেই প্রশ্নগুলো একটু সমস্যা হবে। তারপরে সমস্যা না, সবই তোমাদের প্রশ্ন। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সাধারণত প্রশ্ন থেকেই প্রশ্ন করি। সাধারণত এতগুলো স্টুডেন্টকে এত বেশি গভীরে যে ধরার সময় সুযোগ অতটা আমাদের হয় না, কাজেই আমরা প্রশ্নটাকেই ফলো করি। এই জন্য তোমাদের প্রশ্ন থেকেই পড়তে হবে। প্রশ্ন থেকে যদি প্রশ্ন করি না পারো, সেটাও কষ্ট পাই। কীভাবে? তোমরা তো পরীক্ষা দিয়ে আসছো, এই প্রশ্নগুলো সবই তোমরা জানো, সবই লিখে আসছো, তাহলে পারবে না কেন? হ্যাঁ, এই যে মাঝখানে যে গ্যাপটা, পরীক্ষা শেষ হওয়ার পরে সেই গ্যাপটার কারণে তোমরা হয়তো কিছুদিন পড়ার বাইরে ছিলে, যার কারণে হয়তো কিছুটা ধোঁয়াশা হয়ে গেছে। আসলে তো ব্রেন থেকে আউট হয়ে যায়নি। এই জন্য তোমরা করবে কি, আজকেই প্রশ্নগুলো বের করবে। যেগুলো লিখেছো সেগুলো তো পারোই, সেগুলো একবার চোখ বুলে নিবে। আর যেগুলো লেখোনি সেগুলো তোমরা বই থেকে বের করে একটু দেখে নাও। আমরা তো বড় করে বলতে বলবো না, সবই তো ছোট করে বলবো। তাহলে তোমরা দেখে নিলে ওখান থেকে ছোট একটুখানি ধরলেই পারবে। এরপরে হচ্ছে তোমাদের এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে তোমাদের অফলাইন ক্লাস, মানে ক্লাসের যে ক্লাসগুলো আমরা করি সাধারণত, সেই ক্লাসগুলো করারও তোমাদের সুযোগ হয়নি। একটা ক্লাসে আমরা প্রচুর কথা বলি, পড়া রিলেটেড বলি, পড়ার সাথে লিঙ্কেজ অনেক কোশ্চেন, অনেক কথা আমরা বলি, যেগুলো হয়তো তোমাদের মনে গেঁথে যায়, ব্রেনে গেঁথে যায়। ভাইবা বোর্ডে অনেক সময় সেখান থেকেও বের হয়ে আসে আনসার। তো এদিক থেকে তোমরা যেহেতু আমাদের অফলাইনে ক্লাসগুলো পাওনি, আমাদের শ্রেণীর ক্লাসগুলো তোমরা পাওনি, সেহেতু তোমাদের একটু কষ্ট করে প্রশ্নের মধ্যেই বেশি করে ঢুকতে হবে। আমরাও চেষ্টা করব, ভয় পাওয়ার তো কিছুই নাই। ভাইবা বোর্ডে তোমাদেরই বা আমাদেরই ডিপার্টমেন্টের অভিভাবক, বিভাগীয় প্রধান ডক্টর আফরোজা বেগম স্বয়ং থাকবেন তোমাদের অভিভাবক হিসেবে, আমরাও থাকব। তাহলে ভয় পাওয়ার কি আছে? আমরা ক্লাস করি না, ক্লাসে তোমরা আমাদের জিজ্ঞাসা করো না, আমরা তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করি না, তাই যেগুলো সেভাবে অ্যান্সার করবে, যেগুলো পারবে। আর যেগুলো না পারবে বিনয়ের সাথে সরি বলবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমরা বেশি সময় নষ্ট করব না। যখন তুমি এটাকে লিঙ্কেজ করবে, সময় নষ্ট করবে, তখন হয়তো বা ভাইবা বোর্ডের যারা সদস্য আছেন তারা অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারেন। এই জন্য যেটা না পারবে সরাসরি তোমরা বলে দিবে যে সরি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমরা ভাইবা বোর্ডের বিষয়টা আরেকটু পরেই বলবো। যেহেতু আমি প্রস্তুত করার কথা বলছি, সেহেতু প্রস্তুতির ব্যাপারটা আমরা আগে থেকেই করব। আমরা প্রশ্নগুলো রেডি করে ফেলবো, সে বিষয়ের নাম বলবো, কোডের নাম শিখবো, কোডের নামগুলো শিখবো, কোডের শিরোনামগুলো শিখে আমরা রেডি হয়ে যাব প্রশ্নগুলো নিয়ে। এটা গত কয়েকদিন আগে থেকেই শুরু হওয়ার কথা এবং এটা 10 তারিখ রাত পর্যন্ত চলবে, চলমান থাকবে। তারপরে
ভাইবার মূল প্রস্তুতিতে আসি। এটা তোমার পড়ার প্রস্তুতি। তো একটা ভাইবা, ওই যে প্রথমেই বললাম যে সব প্রশ্ন পেরেছি, আমার ভাইবাটা খুব ভালো হয়ে গেছে। আসলে কিন্তু তা না। ভাইবায় কিন্তু সামগ্রিক বিষয় দেখা হয়। তোমার ড্রেস আপ, গেট আপ, তোমার কথা বলার ধরন, কথা বলার স্টাইল, তারপরে হচ্ছে তুমি কতটা সহজ সবার সাথে কথা বলা, কথায় কথায় আমতা আমতা করার কোনো দরকার নাই। যেটা না পারো সরি বলে স্টপ হয়ে যাও। আর হচ্ছে এগুলো সব কিছু দেখে যে সব কোশ্চেন পারলাম, ভালো করে পরীক্ষা হয়ে গেল তা না। এই দিকগুলো আমরা খুব খেয়াল করি, করে আমাদের ভাইবার নাম্বারগুলো নির্ধারণ করি। তাহলে ওগুলো করার জন্য আমাদের কি কি করতে হবে? আমাদের যারা আমরা ঢাকার বাইরে অবস্থান করছি, বাড়িতে বা কর্মস্থলে বা অন্য কোথাও আত্মীয় বাড়ি যেখানেই থাকি না কেন, আমরা অবশ্যই চেষ্টা করব। ভাইবা কিন্তু এটা প্রস্তুতিমূলক একটা কথা, তুমি অবশ্যই আমরা আগের দিন চলে আসবো, অর্থাৎ আগামীকালকে 10 তারিখের মধ্যে আমরা চলে আসবো। এসে আমরা চেষ্টা করবো অবশ্যই বিকেলের মধ্যে চলে আসতে, যেন বিকেলটা আমরা রেস্ট করতে পারি। সন্ধ্যার পরে আমরা একটু আবার পড়ার মধ্যে ঢুকে যেতে পারি। পড়ায় ঢুকি, পড়াটা কিছুটা গোছায় নিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব। শুয়ে পড়ার আগে কিছু প্রস্তুতি আমাদের রয়ে গেছে। সে প্রস্তুতির মধ্যে আমাদের একটা ফাইল রেডি করতে হবে। ফাইলের মধ্যে একটা তোমাদের অ্যাডমিট কার্ডটা থাকবে, একটা কলম থাকবে, অবশ্যই কলম থাকবে। অনেকেই ভাইবা বোর্ডে ঢুকে দেখা যায় কলম নাই, হয় টিচারদের কলম চাও আর নতুবা দৌড় দিয়ে বাইরে ফ্রেন্ডদের কলম আনতে যাও। এটা কিন্তু ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, ভাইবার মার্কসও কমে যায় সেভাবে। কাজেই কলমটা তোমাদের সাথেই থাকবে, আর বাড়তি তেমন কোনো জিনিস থাকার প্রয়োজন নাই। ব্যাগ যদি নিতে চাও সেটা কিন্তু ভাইবা বোর্ড পর্যন্ত যাবে না, অবশ্যই গেটের বাইরে থাকবে। আর ব্যাগ যদি না আনো সেই ক্ষেত্রে ফাইলে তোমার কটা টাকাও থাকতে পারে, এইটুকুই থাকবে। বোর্ডে ঢোকার সময় আমরা ব্যাগ নিয়ে কোনোভাবেই ঢুকবো না, তাহলে আমাদের ফাইলটা রেডি হয়ে গেল রাতে। আরেকটু প্রিপারেশন আমাদের, যদিও এটা শুধুমাত্র রাত্রের না, আমি মনে করি আরও আগে প্রস্তুতি। ভাইবার আরেকটি ব্যাপার হচ্ছে গেট আপ। গেট আপ মানে ড্রেস আপ। তাহলে ভাইবায় আমরা কী ধরনের ড্রেস পরবো, কীভাবে গেট আপ হয়ে যাবো আমরা অবশ্যই চেষ্টা করব একটু লাইট কালার মার্জিত রুচিশীল ড্রেস পরতে। কটকটে কালারফুল কোনো ড্রেস, ছেলেরা লাল রঙের একটা শার্ট পরে চলে আসলে, জিন্সের একটা প্যান্ট পরে, কেটস একটা স্মার্টলি একটা কেটস পরে বা আধুনিক কেটস পরে চলে আসলে, সেটা কিন্তু ভাইবার ড্রেস হয় না। ভাইবার ড্রেস অবশ্যই ফুল হাতা, ফুল স্লিভ শার্ট হতে হবে। ছেলেদের জন্য আগে বলছি, কালারটা লাইট হতে হবে, যার যেমন আছে। খুব দামি হতে হবে এমন কথা নাই, নর্মাল আমরা হালকা মার্জিত রং বেছে নিব শার্ট প্যান্টের জন্য। সেটাকে আমরা আগে পরিষ্কার করে নিয়ে আমরা একটু ইস্ত্রি করে ফেলবো, যেভাবেই হোক কষ্ট করে আমরা ইস্ত্রি করার ব্যবস্থা করে ফেলবো। ইস্ত্রি করা ছাড়া স্মার্ট লাগবে না তোমাকে। ভাইবা এটাও একটা দেখার এবং নাম্বার পাওয়ার একটা মাধ্যম। সেটা আমরা ড্রেসটা আমরা অবশ্যই আগে পরিষ্কার করে নিব। এটা আগে রাত্রে তো হবে না, তার মানে আরও আগে তোমাদের রেডি করতে হবে। আর রাত্রে শোয়ার আগে যেটা বলছিলাম, ফাইল রেডি করার পাশাপাশি তোমার খেয়াল করতে হবে তোমার ড্রেসটা রেডি আছে কি না। ড্রেসটা রেডি করবে। আর ভাইবা বোর্ডে জুতা হিসেবে শুটাই বেশি গ্রহণযোগ্য। তোমরা চেষ্টা করবে যার যেমন আছে, যেভাবে আছে সবারই শু থাকবে এমন কথা নাই। যার যেটা সবাই শু পরতে পছন্দ করো সেটাও না, যারা পছন্দ করো শুটা পরবে, যারা পছন্দ করো না আছে পরে ফেলো। ভাইবা বোর্ডে ব্ল্যাক শুটা বা শুটাই মানানসু। আশা করি এটা একটু তোমরা ফলো করবে। তাহলে জুতা, তারপরে হচ্ছে ড্রেস, ফাইল রেডি। খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে যাও, একটা ফ্রেশ ঘুম দাও।
ঘুমালে ঘুম থেকে একটু ভোরবেলায় ওঠার জন্য তুমি অ্যালার্ম দিয়ে রাখো। সবারই মোবাইল আছে, সবারই অ্যালার্ম দিয়ে রাখো। অ্যালার্ম দিয়ে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে, ফ্রেশ হয়ে যাবে সকালবেলা, গোসল করে হোক আর যেভাবেও ফ্রেশ হয়ে গেল। আর দূরত্ব অনুসারে তোমরা সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবে। অনেক সময় হুড়তাড় করে এসে ভাইবা বোর্ডে ঢুকো, স্যার ম্যাডাম রাস্তা ভীষণ জ্যামে পড়ে গেছিলাম, টাইমে আসতে পারি না। এটা কিন্তু একদম গ্রহণযোগ্য কথা না ভাইবা বোর্ডের জন্য। অবশ্যই তোমাকে ইন টাইমে আসতে হবে এবং আমাদের ভাইবা শুরু হবে কিন্তু সকাল 9টায়। তার আগে তোমাদের অবশ্যই চলে আসতে হবে। কাজে আমরা সকালবেলাটা ঘুম থেকে উঠবো, খাবারটা ঠিক মতো খেয়ে আসবো যেন ফুল এনার্জি ফিজিক্যালি এবং তোমার ব্রেনটা ফুল এনার্জেটিক থাকে। এই জন্য খাবারটা আমরা খেয়েই বেরোবো। বের হয়ে ইন টাইমে আমরা পৌঁছে যাব কলেজে। কোথায় যাব? সরকারি বাংলা কলেজ, ইসলামের ইতিহাস বিভাগে বিভাগীয় প্রধানের কার্যালয়। সেখানে তোমাদের বিভাগীয় প্রধান অভিভাবক হিসেবে তোমাদের জন্য অপেক্ষা করবে এবং তিনি মাদারলি, নিশ্চয়ই আমাদের বিভাগীয় প্রধান যেহেতু ম্যাডাম, উনি মাদারলি তোমাদের জন্য থাকবেন। এই জন্য ভয়ের কিছু নয়, তোমরা ডিপার্টমেন্টে পৌঁছে যাবে টাইম দিয়ে। তো ওখানে পৌঁছে গিয়ে কী করতে হবে? আচ্ছা, এটা তো ছেলেদের জন্য বললাম, মেয়েদের জন্য বলা হয়নি। মেয়েদের ড্রেসটাও অবশ্যই লাইট কালারের মধ্যে মার্জিত হতে হবে। অনেকে ভালো ড্রেস হতে বলে অনেকে, এবং ভালো ড্রেস বলতে সেই জমকালো পার্টি ড্রেসকে বোঝায়, অনেকেই বুঝে ফেলে এবং সেভাবে ওরা ভাইবা বোর্ডে চলে আসে। মেয়েরা কালারফুল জরির কাজ, চুমকির কাজ, পাথরের কাজ, এই ধরনের ড্রেসগুলো অনেকেই পরে চলে আসে। এটা কখনোই করবে না। প্রত্যেকেরই কিছু মার্জিত ড্রেস থাকে, জমকালো ড্রেসের পাশাপাশি ওগুলো থাকে, ওগুলো পার্টির জন্য, ভাইবা বোর্ডের জন্য না। তো কাজেই তোমরা ড্রেসটাকে ক্লিন করে ইস্ত্রি করে মার্জিত কালারের ড্রেসটা পরে চলে আসবে। কতবার মাস্টার্সের স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি ছেলেরা আমার ভাইবার লেকচারটা শুনেছিল, ফলে ওরা অনেকটাই ফলো করেছিল, কিন্তু মেয়েরা কিন্তু করনি। মেয়েরা অনেকেই উল্টাপাল্টা ড্রেস পরে চলে আসছো, কালারফুল বোরখা পরে চলে আসছো, ডিজাইন বোরখা পরে চলে আসছো। এটা করবে না, ইমপ্রেশনটা নষ্ট হয়। তোমরা সাজগোজ করবে, সেটাও মার্জিত। লিপস্টিক দেবে একটু লাইট কালারের মধ্যে, ডার্ক কালার না দিলে, ভাইবা বোর্ডই তো অন্যদিন পরবে ডার্ক কালার, কিন্তু বোর্ডের জন্য তোমরা অবশ্যই হ্যাঁ লাইট কালার লিপস্টিক নাও থাকতে পারে, যে কোনো লিপস্টিক লাইট করা যায়, হালকা করে দিয়ে নেবে, সেটা লাইট হয়ে যাবে। কানে এই যে যেরকম এমন যেমন ঝুমকাম পড়েছি, এই ধরনের ঝুমকাগুলো না পড়লে চেষ্টা করবে, যদি ঝুমকাও করো তো ছোটো ঝুমকা অথবা ছোট্ট একটা টপ পরতে, আর গলায় ছোট্ট একটা চেন থাকতে পারে যদি সাজগোজ করতে চাও। না পরলে বেশি ভালো, আর পরলেও এইটুকু হালকা ড্রেস যেটা সাজগোজ করা যাবে। উগ্র সাজ একদম করবে না। চুলটাও এত ফ্যাশন করে করে আসার দরকার নাই। অনেকে চুলটা ছেড়েও আসো, সেটাও না। চুলটা সামনে নিজের মতো করে পরিপাটি হয়ে আসবে। এক কথায় তোমাকে দেখে যেন পরিপাটি মনে হয়, স্নিগ্ধ মনে হয়। এটা প্রত্যেকেরই বোঝার বয়স। তোমরা ফোর্থ ইয়ার ফাইনাল অনার্স করেছো, সবারই ধারণা আছে। তারপরেও বললাম, যখন তোমরা আমার এই বলার বাইরে আসো, তখন ভাইবা বোর্ডে তোমার সম্পর্কে ইমপ্রেশনটা খুব খারাপ হয়। যখন ঝকমকে একটা ড্রেস করে ভাইবা বোর্ডে ঢুকো। আমি একবার ভাইবা বোর্ডে ছিলাম ইডেন কলেজে, নরসিংদী থেকে এক মহিলা আসছে। তার ভাইবা ছিল 11টা থেকে 12টার মধ্যে, সে 1:30টার পরে আসছে। অস্থির হয়ে সে ভাইবা বোর্ডে ঢুকবে, ভীষণ রকমের সাজগোজ করে আসছে। মহিলাটা যেহেতু প্রিলিমিনারি কোর্সে ছিল, মহিলা ছিল, ম্যারিড, খুব সাজগোজ করে আসছে। দেখতে খুব ভালো লাগছিল, ভাইবা বোর্ডের উপযুক্ত মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে একটা পার্টিতে আসছে। তারপরেও আমরা ধরে নিলাম যে ঠিক আছে, সুন্দরী তো লাগছে। কিন্তু ভাইবা বোর্ডে ওর পড়া ধরতে গেছে, সে একটা পড়াও পাচ্ছিল না। তাহলে কি হলো? তার সাজগোজ সব ব্যর্থ হয়ে গেল। তার কিন্তু সাজগোজের আর মূল্য থাকলো না। একে তো এই সাজগোজে আমরা একটু আমাদের চোখের দৃষ্টি কটুই লাগছিল, তারপরে পড়াশোনা পাচ্ছিল না। এভাবে
তোমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করে একটু স্নিগ্ধতা নিয়ে আসবে। মেয়েরা বোরখা পরতে পারো, হিজাবও পরতে পারো, সমস্যা নাই। বোরখা হিজাবটাও চেষ্টা করবে মার্জিত কালারের মধ্যে পরতে। আর ছেলেদেরই আরেকটু বলা বাকি আছে, সেটা অনেক ছেলে পাঞ্জাবি পরো। পাঞ্জাবি পরা দোষের কিছু না, যদি পরো তাহলে একটু পাড় দিয়ে স্ত্রি করে সুন্দর করে পরে আসবে, তবে পাঞ্জাবিটা অ্যাভয়েড করতেই আমি বলবো। শার্ট প্যান্ট আমরা একযোগে সবাই পরি, একটু শার্ট প্যান্ট পরে আসারই চেষ্টা করবে। যারাও পাঞ্জাবি পরো এটা অ্যাভয়েড করার চেষ্টা করো। আমার মনে হয় এটা না পেয়ে ভালো, শার্ট প্যান্টই পরে এসো, পাঞ্জাবি পরে এসো না। সাথে ছেলেদের আরেকটু জিনিস বলার ছিল, সেটা হচ্ছে অনেকে 2 দিন শেভ করো না, খোঁচা খোঁচা দাড়ি হয়ে আছে, দৌড়ায় ভাইবা বোর্ডে আসছো, দেখতে মনে হচ্ছে তুমি একদম প্রিপেয়ার্ড হয়ে আসো নাই, খোঁচা খোঁচা দাড়ি। তো তোমরা ভাইবা বোর্ডটাকে গুরুত্ব দিচ্ছ না, এটাই কিন্তু বোঝালো। ফলে আমি যেটা বলতে চাই সেটা, যারা ক্লিন শেভ করো তারা অবশ্যই ভাইবা বোর্ডে আসার জন্য সকালবেলায় গোসলের আগে ক্লিন শেভটা করে নেবে। হ্যাঁ, দাড়ি তো থাকতেই পারে, অনেকে দাড়ি রাখি আমরা, দাড়ি এখন ফ্যাশনও, তো সেটারও তো একটা সৌন্দর্য আছে, সেটা তো সেই মতোই আসবে। কিন্তু যারা দাড়ি রাখো না তাদের জন্য বলা ক্লিন শেভ করার কথা। চুলগুলোও পরিপাটি করে আসবে, চুলগুলো যেন উস্কো খুস্কো না থাকে। আমরা পারলে একটু ছেটেই রাখবো এবং পরিপাটি করে আজকে ভাইবা বোর্ডে আসবো। তাহলে ছেলেদের ড্রেস আপ গেটআপ, মেয়েদের ড্রেস আপ গেটআপ হয়ে গেল। এগুলো কিন্তু আমরা আগের রাত্রে প্রস্তুত করে রাখবো, সকালবেলা আমরা সেভাবেই রেডি হয়ে আসবো। ফাইলটা সাথে নিয়ে আমরা আসবো। অনেক ছেলেরা সরাসরি বাড়ি থেকে এসে সকালবেলা ভাইবা ডিপার্টমেন্টে আসে, এটা ঠিক না, এটা ঠিক না। শারীরিক মানসিক আমার ব্রেনটা তখন কাজ করবে কম। আবার অনেকেই ঘাড়ে একটা ব্যাগ থাকে, সেটা নিয়েই ভাইবা বোর্ডে ঢুকে যাও, এটা কখনোই করবে না। আর ড্রেসের ব্যাপারটা তো খেয়াল করবে। এই ড্রেস আপ গেট আপ এগুলো সব গেল, এরপরে আমরা ভাইবা বোর্ডে ডিপার্টমেন্টে চলে আসলাম। এসেই সবার আগে আমাদের ডিপার্টমেন্টের সেমিনার সহকারী তোমাদের প্রিয় সোহেল রানা ভাই আছে, সেই সোহেল রানার সাথে তোমরা দেখা করবে। ওই তোমাদের কোথায় বসতে হবে, কীভাবে সিরিয়াল মেনটেন করতে হবে, সেটা দিক নির্দেশনা দিয়ে দিবে, তোমাদের উপস্থিতিটা নিশ্চিত করবে। তো ফলে ওর সাথে দেখা করাটা জরুরি। আর আমরা ভাইবাটা সাধারণত সিরিয়াল মেনটেন করেই করি। সিরিয়ালের বাইরে তাড়াহুড়ো করে আগে যাওয়ার চেষ্টা একেবারেই করবে না, ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ভাইবা বোর্ডের ইমপ্রেশনটা খুব জরুরি। তাহলে আমরা কোন পর্যন্ত, ডিপার্টমেন্ট পর্যন্ত এসে গেলাম, রানার সাথে দেখা করলাম। রানা তোমাদের দিক নির্দেশনা দিল, কয়েকজন করে হয়তো ডেকে নিবে, সাইন করাবে বা কনফার্ম হবে হয়ে তোমাদের হয়তো আমাদের ভাইবা বোর্ডে দরজার পাশে দাঁড় করালেই ঢুকে যাবে না, ভেতর থেকে তোমাকে নাম ধরে বা রোল অনুসারে ডাকা হবে। তখন অবশ্যই শুধুমাত্র ফাইল, অ্যাডমিট এবং কলমটা চেষ্টা করবে, ফাইল থেকে অ্যাডমিট কলমটা হাতে নিয়ে দরজায় দাঁড়ায় তোমরা অনুমতি চাইবে। আসতে পারি স্যার বা মিস, ম্যাডাম বলে অনুমতি নেবে। তখন ওখান থেকে তোমাকে ডাকা হবে, আসো। ওখানে গিয়ে দেখবে তোমার জন্য একটা চেয়ার রেডি আছে, তোমার জন্য চেয়ার, তুমি বুঝতেই পারবে, ওটা পাশে গিয়ে দাঁড়াবে, গিয়ে বসে পড়বে না। এই সময় টিচাররা অ্যাবসেন্টও থাকতে পারে, তোমার কিছুক্ষণ দাঁড়াইতে হতে পারে, তুমি গিয়ে বসবে না, অপেক্ষা করবে টিচাররা কী বলে, তারা তোমার দিকে অ্যাটেনশন নিক। তারা যখন তাদের কাজ শেষ করবে, জরুরি কথা শেষ করে তোমাকে দিকে তাকাবে বা অ্যাটেনশন দিবে, তখন তোমাকেই বলবে বসো। তখন তুমি থ্যাঙ্কস দিয়ে বসলে তোমার কাছে চাইবে, অ্যাডমিটটা চাইবে, হয়তো সিগনেচার করতে বলবে, নিজের কলমটা দিয়ে সিগনেচার করবে। নেভার কখনোই টিচারদের কলমটা হাতে নেওয়ার চেষ্টা করবে না, এটা ভীষণ ইমপ্রেশন খারাপ করে। আর অ্যাডমিটটা তো হাতেই থাকবে, কলম আর অ্যাডমিটের কথা বলেছে হাতে থাকবে। এটা যে টিচার চাইবেন তার কাছে দেবেন, উনি তোমাকে এটা চেক করে দিয়ে তুমি নিজেও নিজের নাম রোলটা চেক করে সাইন করবে। সাইন করে তুমি অপেক্ষা করবে টিচাররা তোমাকে কীভাবে রিসিভ করে। যেহেতু ভাইবা বোর্ডের ভীতি তোমাদের কম বেশি সবারই আছে,
আমরা চেষ্টা করি সরাসরি তোমাকে ভয়ের জায়গায় না নিতে। ভয়ের কিচ্ছু তো নাই, তারপরেও এই জন্য আমরা তোমাকে সহজ করার জন্য, অনেক সময় তোমাদেরকে সহজ করার জন্য আমরা তোমাদের নামটা জিজ্ঞাসা করতে পারি, বাবার নাম জিজ্ঞাসা করতে পারি, বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে পারি। এখানে কয়েকটি জিনিস তোমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্য রাখার বিষয়টা হচ্ছে তোমাদের নামটা যদি বিশেষ কারো হয়, যেমন কোনো একটা মেয়ের নাম হাসিনা বেগম, তখন আমরা কিন্তু বলে নিতে পারি। অথবা রোকেয়া, যে তোমার নামে বাংলাদেশে বিশেষ একজন মহর্ষি আছে, কে সে, তুমি কি চিনো? তখন তোমাকে অবশ্যই বলতে হবে শেখ হাসিনা হলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তোমাকে সম্মানের সাথে বলতে হবে, বা বেগম রোকেয়ার নামটা সম্মানের সাথে বলতে হবে, তোমার নামটা মিলিয়ে বলতে হবে। তারপরে হচ্ছে তোমার নামের মিনিংটাও জানতে চাইতে পারে। এটা হচ্ছে তোমাকে সহজ করার জন্য, তোমাকে কোশ্চেন করার জন্য না, বিব্রত করার জন্য না। তোমার নামটার মিনিংটা জানার চেষ্টা করবে। গুগলে এখন সব কিছু পাওয়া যায়। আমার নামের মিনিংটা গুগলে দেখে নিবে। এখনও আজকে আমাদের 2 দিন সময় বাকি আছে। অনেক সময় আমরা তোমাদের নামটা আমাদের মিনিংটা জানতে ইচ্ছা করতেই পারে। মিনিং বললাম, তারপরে হয়তো তোমার বাড়ি কোথায় এটাও হতে পারে, জিজ্ঞাসা করলাম। তোমার বাড়ি কুষ্টিয়া অথবা টাঙ্গাইল, কুষ্টিয়া কেন বিখ্যাত, টাঙ্গাইল কেন বিখ্যাত, ওখানকার 2-1 সাংসদের নাম হতে পারে। বিখ্যাত কবি, সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্রকার, কত রকমের বিখ্যাত যে ব্যক্তি যারা আছেন তাদের কথা জানতে চাইতে পারে। ওখানে 2-1 কবি, সাহিত্যিক, বিখ্যাত ব্যক্তির নাম বলো। কুষ্টিয়ার কথা যদি বলে, লালন শর্মার কথা বলতেই পারো। তারপর আরও কী বিখ্যাত আছে, সিরাজদার কথা বলতে পারো। এরকম আর কি। টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের শাড়ি, এরকম নিজের এলাকা সম্পর্কে জানবে এবং সে সম্পর্কে তোমার কাছে জানতে চাইতে পারে। এটা জাস্ট ভাইবা বোর্ডের শুরুটা। এরপরে তুমি যখন ভাইবা বোর্ডের সাথে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন তোমাকে আমরা পড়ার মধ্যে নিয়ে আসবো। পড়ার মধ্যে কীভাবে নিয়ে আসবো? প্রথম কি, বিষয়ের নামটা আমরা অনেক সময় ধরি, অনেক সময় ধরি না। আমরা জানি, তোমরা জানো, ওটা হঠাৎ ধরি। তবে কোড আমরা প্রথমেই বলবো, তোমরা কয়টি কোডে পরীক্ষা দিয়েছ। তোমরা যে অনার্স কমপ্লিট করে ফেললে, এই ফাইনাল ইয়ারে কয়টি কোডে পরীক্ষা দিলে, কোডগুলো বলতে পারবে? কোডগুলো বললে শিরোনামটাও জানতে হবে। কারণ আমরা চট করে লাস্ট শিরোনামটা জানতে চাইতে পারি। কোড বললাম, তোমাদের শিরোনাম বলতে হতে পারে, অথবা মধ্যে একটা শিরোনাম বললাম, কোডটা চাইতে পারি যে এটা কোন কোডে। ফলে তোমাদের আলটিমেটলি সবগুলোই জানতে হবে। তোমরা কোডগুলো যখন জানতে চাইবো আমরা, তখন বলতে থাকবে। সবগুলো আমরা নাও শুনতে পারি, কিন্তু তোমাকে জানতে হবে, কারণ আমি কোনটা ধরে ফেলবো তোমাকে। এই জন্য কোডটা জানা খুব জরুরি। আমি মাস্টার্স তোমাদের বড় ভাইবার আগেও এই ব্যাপারে কথা বলেছিলাম। কোড জানার জন্য অনেকেই পারো নাই, খুবই দুঃখজনক, খুবই আমরা লজ্জা পাই, মাথা নিচু হয়ে যায় আমাদের। ওরা বাইরের একজন গেস্ট থাকে আমাদের কাছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট থাকে, যে 4th ইয়ার ফাইনাল করে বা মাস্টার্স ফাইনাল করে ফেললো, পরীক্ষা দিয়ে আসছে, অথচ কোডগুলো জানে না, শিরোনামগুলো জানে না। কারণ কী পড়লো, কী পরীক্ষা দিল, পরীক্ষাগুলো তাহলে ঠিক ওয়েতে দিয়েছে না অন্য ওয়েতে, ভুল ওয়েতে দিয়েছে। তারপরে হচ্ছে কোডগুলো জানলে এরপরে হয়তো স্বাভাবিক প্রক্রিয়া যে কোনো জায়গা থেকে প্রশ্ন ধরা হতে পারে। আমি আবারও বলছি, সাবজেক্ট রিলেটেড প্রশ্ন আমরা করতে পারি, সাবজেক্টের বাইরেও করতে পারি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো পর্যায়ে করতে পারি। তবে শুরুতেই আমরা অবশ্যই সাবজেক্ট রিলেটেড যে কোনো কোশ্চেন, যে কোনো কোডের উপরে করতে পারি। সেই কোডগুলো আমরা উপর থেকে প্রশ্নগুলো করতে থাকবো। অ্যান্সার করতে পারলে ভালো, অ্যান্সার করতে পারা উচিত, যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে আসছো।
তারপরে যদি আমরা একটা কোড থেকে ধরলাম, তুমি পারলে না, আরেকটা কোড থেকে ধরতে পারি, আরেকটা কোড থেকেও তুমি পারছো না, তখন আমরা তোমাকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো সাথেই থাকবো, আমরা সহজ করে দিতে পারি। কোন পেপারটা তোমার ভালো হয়েছে? অনেকেই বলো মোটামুটি সব হয়েছে। না, একটা পেপার তোমরা বাসা থেকেই খুব ভালো প্রিপারেশন নিয়ে আসবে। যারা অল ওভার সব পারবে না, তখন আমরা, তুমি হয়তো তাও বলতে পারলে না, তখন আমরা বলতে পারি কোন কোর্স থেকে ধরলে বা কোন কোর্স থেকে ধরলে তোমরা অ্যান্সার ভালো বলতে পারবে বা ভালো জানো। তাহলে তুমি কিন্তু একটা কোর্সের কথা বলে দিলে, তখন কিন্তু তোমার জন্য একটুখানি কিছুটা রিস্ক হয়ে গেল। রিস্ক মানে কি, কিছুটা গভীরে চলে যাবো আমরা তখন। এমনি যখন আমরা সব প্রশ্ন থেকে প্রশ্ন ধরি, তখন সেই প্রশ্নগুলো আমরা ধরতে থাকি, হালকার উপরেই ধরতে থাকি, ডিপে যেতে থাকি, অনেক সময় যাই না। কিন্তু যখন তুমি সাবজেক্ট রিলেটেড বলবে, একটা কোর্স ইন্ডিকেট করে দিবে, তখন অনেক সময় আমরা এই কোর্সের উপর একটু ডিপেও চলে যেতে পারি। এই জন্য তোমরা একটু সচেতনভাবে আগে থেকেই একটা পেপার অন্ততপক্ষে খুব ভালো করে দেখে আসবে। ওই পেপারটা তুমি চয়েস করে নিবে নিজে থেকে, বাসায় আজকেই চয়েস করে নিয়ে সেই পেপারের যে কয়টা কোশ্চেন আসছে সেগুলো তো সব দেখবেই, তুমি বইটা বের করে সবগুলো প্রশ্নের উপরে একটু চোখ বুলিয়ে নেবে, যেন ওই পেপারটাতে তোমাকে ভালো ধরতে পারি বা আমরা অ্যান্সারটা ভালো পাই। আর কোশ্চেন ধরলে শুধু শুধু না পারা প্রশ্নটাকে নিয়ে তোমরা সময় ক্ষেপণ করবে না। যখন না পারবে সরি বলে তুমি ইয়ে করে নিলে, আরেকটু প্রশ্ন আমরা চলে যাব, সময় নষ্ট করব না। তো এভাবেই আমরা ভাইবার ভাবের প্রশ্নগুলোর দিকে খেয়াল রাখবো এবং উত্তর দিতে থাকবো। আরেকটা জিনিস ভাইবা বোর্ডে খেয়াল করার জিনিস হচ্ছে, তোমাকে ভাইবা বোর্ডে হয়তো 2-3 জন থাকবেন, কে কোশ্চেন করছেন, তুমি কোশ্চেন একজন করছেন, তুমি আরেকদিনের জনের দিকে তাকিয়ে আনসার করছো, এটা কিন্তু অনুচিত। যিনি প্রশ্নকর্তা, আমরা অবশ্যই তার দিকে অ্যাটেনশন নিয়ে আমরা অ্যান্সারটা করার চেষ্টা করব। ওভার স্মার্টনেস দেখানোর কোনো দরকার নেই, তখন ইমপ্রেশন খারাপ হয়ে যায়। খুব স্বাভাবিক সাবলীল থাকবে, ওটা তো ভয়ের জায়গা না, ওটা তো তোমাকে তোমার সামগ্রিক দেখা, সামগ্রিক জাজমেন্টের জায়গা হচ্ছে ভাইবা বোর্ড। সেহেতু শুধু পরীক্ষা প্রশ্ন নাও পেতে পারো, প্রশ্ন না পেলেও যদি তুমি অন্যান্য দিকে তোমার ড্রেস আপ, গেট আপ, কথা বলার ভঙ্গি, তোমার যে জ্ঞানের তীক্ষ্ণতা, ট্যালেন্সি, এটা অনেক সময় অনেক কথাবার্তাও প্রকাশ পায়, বোঝা যায়, তো সেটা দেখেও কিন্তু ভালো নাম্বার আসে। তো সেইভাবে আমরা ইয়ে করব। তো এই হচ্ছে ভাইবা বোর্ডে যাওয়ার এবং প্রিপারেশন নেওয়ার ব্যাপার। আমি আগেই বলছি, ড্রেস আপ, গেট আপটা, ড্রেসটা তো আগের থেকে ক্লিন করে ঠিক করে নিবে, ফাইল রেডি করে নেবে, এগুলো পরীক্ষার আগের প্রস্তুতি। আর তার আজ থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাবে তোমার সাবজেক্ট রিলেটেড কোশ্চেনগুলো নিজের মধ্যে ধারণ করার। ভাইবা বোর্ডে আমরাই থাকবো, ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো তোমাদের ভালোই বাসি। আমাদের সাথে স্বাভাবিক যেভাবে কথা বলো, ভাইবা বোর্ডেও ঠিক সেইভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করবে। আরেকটা ব্যাপার আছে এখানে, আমাদের এই মাসটি হচ্ছে অগ্নিঝরা মার্চ মাস। পয়লা মাস থেকেই কলেজে বা রাষ্ট্রে নানা রকম বর্ণিল অনুষ্ঠানমালা সাজানো হয়ে গেছে। আমরা অলরেডি গত কয়েকদিন আগে 7ই মার্চের প্রোগ্রামটা করে ফেলেছি। সারা মাসব্যাপী প্রোগ্রাম আমাদের। 10 মার্চ একটা প্রোগ্রাম আছে ওসমানী মিলনায়তনে। আবার হচ্ছে 17 মার্চ আমরা জানি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবস। আর তারপরে আমাদের আরও 2টি ইম্পর্টেন্ট ডে আছে, সেটা হচ্ছে 25শে মার্চের কালো রাত্রির একটা, আরেকটা হচ্ছে 26শে মার্চ।
আমাদের বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই দিন, এবং 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলার পতাকাটা পেয়েছি, ভূখণ্ডটি পেয়েছি। ফলে মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমরা সম্মান জানাই এবং তাদের সম্পর্কে আমরা জানব। যেহেতু ভাইভাটাও আমাদের মার্চ মাসে, সেহেতু আমাদের কিন্তু ন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে বা সাবজেক্টে তোমাদের একটা কোর্সও আছে আমাদের স্বাধীনতা সম্পর্কে, দেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, এবং সেগুলো ভাইবা বলবে ধরেই ফেলতে পারি আমরা। জাতির জনক বঙ্গবন্ধু, যিনি ছাড়া আমাদের এই বাংলাদেশ আমরা পেতাম কিনা, অবশ্যই সম্ভব আছে। যার জন্য আমরা পেয়েছি, সেই জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কেও আমাদের জানতে হবে। সেগুলোও কিন্তু যেহেতু অন্য সময় তো আমরা ধরি, আর মার্চ মাসেই ভাইভাটা হচ্ছে, সেহেতু এই সম্পর্কেও কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি। তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, তারপরে দেশ সম্পর্কে জানতে চেষ্টা করবে এবং জেনে আসবে। ভাইভা বোর্ডের আরেকটি জিনিস আমার বলা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ওই সাবজেক্ট, কোর্স এগুলোর সাথে অনেক সময় জিজ্ঞাসা করি, তুমি কী বই পড়েছো, কোন কোর্সের জন্য তোমরা কী বই পড়েছো। তোমরা অবশ্যই প্রত্যেকটা কোর্সের জন্য তোমাদের সিলেবাস দেখে বই, লেখকের নাম, এটা একটু অবশ্যই জেনে আসবে। আর প্লিজ ভাইভা বোর্ডে গাইড বইটার কথা উচ্চারণও করবে না। আমরা ধরেই নিচ্ছি তোমরা মেন বই পড়ে আসছো, গাইড বই তোমরা সহযোগিতা নিয়েছো সে গাইড বইয়ের, কিন্তু গাইড বই, অবিস্মরণীয় পাঞ্জিরি কী পড়েছো এটা ভাইভা বোর্ডে মোটেই মুখে আনবে না। তোমরা অবশ্যই মেন বইটা একবার হলেও দেখবে এবং এই বইগুলোর নাম, রাইটারের নামগুলো তোমরা জেনে আসবে। আমরা এগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারি যে তোমরা কী বই, কোন কোর্সের জন্য কী বই পড়েছ। ভাইভা বোর্ডে আরও দু একটি জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে মিনমিনিয়ে কথা বলো, আস্তে করে উত্তর দাও, যেটা আমাদের ভাইবার সদস্য যারা থাকে বুঝতে অসুবিধা হয়। একটু আমরা যে কজন থাকবো সেই কজনের কর্ণগোচর হয় এমন ভয়েস তোমরা অবশ্যই ইউজ করে অ্যান্সারটা করবে। মিনমিনিয়ে উচ্চারণ করবে না, যেন আমাদের আবার বলতে হয় কী বললে যেন কী বললে জিজ্ঞাসা করতে হয় না, যেন স্পষ্টভাবে অ্যান্সার তুমি যেটুকু পারো সেটা স্পষ্ট এবং ভয়েসটা আমাদের কর্ণগোচর হওয়ার মতো করে ভয়েসটা নেবে। বেশি উচ্চস্বরেও কথা বলার দরকার নাই, এবং বেশি মিনমিনিয়ে বলেও আমরা শুনতে পাই না, তখন বিরক্ত লাগে। আরেকটি হচ্ছে, তোমরা অনেক সময় ইজি হতে পারো না, হ্যাঁ, তখন হাতটা টেবিলের উপর রাখো। তুমি যখন সাইন করবে, কলম এবং অ্যাডমিট কার্ডটা তোমার হাতের মধ্যে ভাঁজ করে নিয়ে হাত দুইটা তুমি কোলের উপর সুন্দর করে রাখো। একদম টেবিলের উপর হাত তোমরা দিবে না, আর ব্যাগ তো নেওয়াই যাবে না। সব মিলে এই হচ্ছে তোমাদের ভাইভা বোর্ডে তোমাকে ড্রেস আপ, কথা বলা ভঙ্গি, রুচির পরিচয় সব কিছুই আমরা বিবেচনা করব। আর সাথে পড়াশোনার ব্যাপারটা কিছুটা থাকবেই। আর পড়াশোনাটা আমি আবারও বলছি, কোর্সের শিরোনামগুলো, প্রশ্নগুলো, সাথে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন ইম্পর্টেন্ট তারিখগুলো, ইম্পর্টেন্ট ঘটনাগুলো, তারিখ মানে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, তারপরে 15 আগস্টের ব্যাপারটা, তারপরে হচ্ছে 7ই মার্চ, এই ধরনের ঘটনাগুলো তোমাদের জানতে হবে। 6 দফা জানতে হবে, তারপরে মুক্তিযুদ্ধের তারিখ জানতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল, কতদিন হয়েছিল,
বীরশ্রেষ্ঠ কজন, এরকম ধরনের আর কি। আমি একটু সব কোশ্চেন তো তোমাদের বলা যাবে না, মানে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আমি আশা করি এগুলো তোমরা জানো, কারণ একটা কোর্স তোমরা এই ব্যাপারে পড়েছোই। তো এগুলোই রেডি হয়ে তোমরা আসবে খুব মার্জিতভাবে, সুন্দরভাবে। আশা করি তোমাদের ভাইবাটা সম্পূর্ণ হবে। আমরা একটা ভালো নাম্বার দিয়ে তোমাদের ভালো একটা রেজাল্ট করিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই। তোমরাই আমাদের সন্তানের মতো, তোমরা ভালো রেজাল্ট করে ভালো জায়গায় এস্টাবলিশড হলে ওটাই এস্টাবলিশড হবে, ওটাই আমাদের পরম পাওয়া। তোমাদের কাছে আমাদের তো আর কিছু আশা নাই, আর কিছু চাওয়া নাই। তোমরা ভালো জায়গায় মানুষ হবে, এস্টাবলিশ হবে, পারলে আমরা জানবো যে আমার স্টুডেন্ট অমুক অমুক ভালো ভালো জায়গায় ওরা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর সেই প্রতিষ্ঠার জন্য ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা স্টেপ। আর হচ্ছে এই ভাইবার মাধ্যমে আমরা 4th ইয়ার ফাইনাল কমপ্লিট করে গ্র্যাজুয়েট হয়ে যাব এবং পরবর্তীতে চাকরির ইন্টারভিউয়ের কিছু প্রিপারেশনও আমার এই কথাবার্তাগুলো বা সেদিন প্র্যাকটিক্যালি তোমরা করে আর কি ভাইবাটা সুসম্পন্ন করবে। সবার জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া। আমাদের জন্য দোয়া রাখবে এবং সেদিন আমরা যেন কোনোভাবে আমাদের মাথা নত না হয়, আমরা কোনো লজ্জায় না পড়ি। তোমাদের কথাবার্তায়, আচার আচরণ, প্রশ্ন অ্যান্সার বলায় অথবা ড্রেস আপ গেট আপে কোনো দিক থেকে যেন আমরা ছোট না হয়ে যাই। একেবারেই অনেকে মুখ খুলতে চাও না, কথা বলবে। তোমরা কিন্তু জানো, একটু সাহস করে বলাটাই ব্যাপার। তোমরা জানো, কারণ তোমরা 4টা বছর ধরে পড়ে আসছো, পরীক্ষা দিয়ে আসছো, ভালো রেজাল্ট করে আসছো। না জানার কিচ্ছু নাই, শুধু একটু সাহস করে সুন্দর করে বলা, উপস্থাপন করা। একেবারেই যখন না পাও আমরা খুব লজ্জা পাই, কষ্টও পাই যে তোমাদের আমরা সত্যিই শেখাতে পারি নাই। এই কষ্টের মধ্যে আমাদের ফেলো না, যেহেতু তোমাদের কাছে আমাদের চাওয়া বেশি কিছু না, একটা ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট হলে হবে কি, তোমার ব্যক্তিগত লাভ, তোমার ফ্যামিলির লাভ, আমাদের বিভাগের সম্মান সুরক্ষা হয়। তো সবাইকে শুভকামনা, অনেক অনেক দোয়া। তোমরা সবাই সুস্থ থাকো এবং সুস্থভাবে ভাইবা বোর্ডটাকে ফেস করে ভাইবা সম্পূর্ণ করে কর্মজীবনে ফিরে যাও। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া রেখো। ভালো থেকো সবাই।